কনজেনিটাল হার্ট ডিজিজ আমাদের যখন কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ে যখন আমরা একটু পড়ালেখা করি সেখানে ডেফিনেটলি একটা মেজর একটা পার্ট। এবং সত্যি কথা বলতে আমরা মেডিসিনের পার্সপেক্টিভ থেকে হোক বা কার্ডিওথোরাসিক সার্জারির পার্সপেক্টিভ থেকে হোক, আমরা আসলে কনজেনিটাল হার্ট ডিজিজ অনেক বেশি পরিমাণে ডিল করি। লাইক আমাদের এমবিবিএস লেভেল আমাদের যতটুকু ধারণা থাকে, আমাদের ধারণার থেকে আসলে অনেক বেশি পরিমাণ কনজেনিটাল হার্ট ডিজিজের পেশেন্ট আমরা আসলে আমাদের ডে টু ডে লাইফে ফেস করি। ইনফ্যাক্ট আমাদের যেই ভিএসডি আমরা বলি বা এএসডি বলি, ভিএসডি মানে হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এএসডি মানে হচ্ছে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। সো এই যে সেপ্টাল ডিফেক্টগুলো আছে, এই সেপ্টাল ডিফেক্টগুলো আসলে খুবই কমন। এর বাইরে মাঝে মাঝে আমরা টেট্রালজি অফ ফ্যালোটের কিছু পেশেন্ট পাই, যেটা আমাদের ক্লিনিক্যালি খুবই সিগনিফিক্যান্ট। এবং আমরা আসলে এমবিবিএস লাইফে যখন ফাইনাল ইয়ারে যাব সেখানেও এগুলো নিয়ে আমরা খুব আলোচনা করি। সো কনজেনিটাল হার্ট ডিজিজ সব দিক থেকে আসলে খুব ইম্পর্টেন্ট। যদিও ফোর্থ ইয়ারের প্যাথোলজিতে এখান থেকে খুব বেশি কোশ্চেন করা হয় না। ফোর্থ ইয়ারের প্যাথোলজিতে কনজেনিটাল হার্ট ডিজিজগুলোর নাম জানতে চাওয়া হয় বা হয়তো বা খুব সামান্য কিছু আলোচনা হতে পারে। সো আমরা এখানে কারিকুলামের সাথে অ্যালাইনমেন্ট রেখে আমরা খুব অল্প আলোচনাই করবো, খুব বেশি আলোচনা করবো না। বাট এর মধ্যে যতটুকু বোঝার জন্য একটা গ্রস আইডিয়া আমরা এখানে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো কনজেনিটাল হার্ট ডিজিজের ঘটনাটা আসলে কি, আমরা কখন কনজেনিটাল হার্ট ডিজিজ কথাটা বলি? যদি কোনো এরকম হয় যে কোনো একটা বাচ্চা যখন জন্ম নিছে, অ্যাট বার্থ, জাস্ট জন্ম নেওয়ার সময় যদি তার দুইটা জায়গায় ডিফেক্ট থাকে, সেটাকে আমরা কনজেনিটাল হার্ট ডিজিজ বলবো। সেটা কি? একটা হচ্ছে তার হার্টে কোনো একটা ডিফেক্ট আছে, আর একটা হচ্ছে এই পেশেন্টের এখানে যে গ্রেট ভেসেলসগুলো আছে, হার্টের যেই গ্রেট ভেসেল আমরা অ্যানাটমিতে পড়েছিলাম, সো এই গ্রেট ভেসেলে যদি কোনো ডিফেক্ট থাকে সেটাকেও আমরা এর মধ্যে ইনক্লুড করি। তাহলে অ্যাট বার্থ যদি কোনো বাচ্চার হার্ট অথবা গ্রেট ভেসেল এখানে কোনো অ্যানোমালিস বা কোনো ডিফেক্ট আসলে থেকে থাকে, সেটাকে আমরা আসলে কনজেনিটাল হার্ট ডিজিজ বলি। কনজেনিটাল হার্ট ডিজিজ আসলে কেন হয় বা কখন আসলে এটা ডেভেলপ করে? সো আমরা যদি একদম ইন্ট্রাইউটেরিয়ান লাইফের কথা হিসাব করি, যে ফিটাস ডেভেলপমেন্ট যখন হয়, সো সেইখানে আমরা আসলে দেখি 3rd থেকে 8th উইক, এই টাইম পিরিয়ডের মধ্যে আসলে আমরা দেখি যে হার্ট বা হার্টের সাথে রিলেটেড যে স্ট্রাকচারগুলো আছে, এই মোমেন্টে এই টাইম পিরিয়ডে সেটা আসলে ডেভেলপমেন্ট হয়। সো এই মোমেন্টে যদি এমব্রায়োজেনেসিসের এখানে কোনো ডিফেক্ট হয়, সেখান থেকে আসলে আমরা কনজেনিটাল হার্ট ডিজিজ ডেভেলপ করতে দেখি বা কনজেনিটাল হার্ট ডিফেক্ট ডেভেলপ করতে পারি। এবং ঘটনা হচ্ছে ইন্ট্রা ইউটেরিয়ান লাইফে যদি কোনো একটা বাচ্চার কনজেনিটাল হার্ট ডিজিজ আসলেই ডেভেলপ করে, এখানে দুই রকম ফেট হইতে পারে। একটা হচ্ছে এই বাচ্চাটা ইন্ট্রা ইউটেরিয়ান লাইফেই মারা যায়। কারণ কি, যেই রকম ডিফেক্ট ডেভেলপ করছে ওই ডিফেক্টে বাচ্চাটা ইন্ট্রা ইউটেরিয়ান লাইফে সারভাইভই করতে পারে না, ও সারভাইভই করতে পারে না, ও জাস্ট মারা যায়। দেখা যাচ্ছে এটা স্টিল বার্থ হিসেবে, এটা হয়তো বা বাচ্চার ডেলিভারি হইতে পারে বা ইন্ট্রা ইউটেরিয়ান লাইফে বাচ্চাটা মারা যায়, এটা হচ্ছে বেসিক কথা। আর একটা হচ্ছে হ্যাঁ, যে কনজেনিটাল হার্ট ডিজিজ বা হার্ট ডিফেক্ট আছে, বাট সেটা কম্পিটেবল উইথ লাইফ, সেটা কম্পিটেবল উইথ লাইফ বা অ্যাটলিস্ট অ্যাট ইন্ট্রাইউটেরিয়াল লাইফ, ইন্ট্রাইউটেরিয়াল লাইফে সেটা কম্পিটেবল বা বার্থের সাথে সেটা কম্পিটেবল, যে হ্যাঁ ঠিক আছে বার্থ পর্যন্ত সে বেঁচে থাকা সম্ভব। সো এই বাচ্চাগুলোই আসলে জন্ম হয় এবং এই বাচ্চাগুলোতেই আমরা কনজেনিটাল হার্ট ডিজিজগুলো নিয়ে আসলে আলোচনা করি। সো দেখা যাচ্ছে এই যখন কনজেনিটাল হার্ট ডিজিজ যখন ডেভেলপ করতেছে, মোটা দাগে আসলে কোন কোন জায়গায় আমরা আসলে ডিফেক্টগুলো দেখি? একটা ডিফেক্ট আমরা আসলে দেখি সেপ্টাল ডিফেক্ট, একটা হচ্ছে সেপ্টাল ডিফেক্ট। কোন কোন জায়গায় সেপ্টাল? থিঙ্ক অ্যাবাউট দ্য হার্ট। তাহলে আমাদের হার্টের এখানে এটা হচ্ছে অ্যাট্রিয়াম, এটা হচ্ছে ভেন্ট্রিকল। তাহলে রাইট অ্যাট্রিয়াম আর হচ্ছে এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকল, তাই তো? তাহলে এই যে দুইটা অ্যাট্রিয়ামের মধ্যে একটা সেপ্টা আছে, এটা হচ্ছে আমাদের ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। দুইটা ভেন্ট্রিকুলার মধ্যে একটা সেপ্টা আছে, ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। তাহলে দেখা যাচ্ছে এই সেপ্টামে কোনো একটা ডিফেক্ট, তাহলে এই সেপ্টামে কোনো একটা ডিফেক্ট হতে পারে, এইটা গেল একটা। অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল এদের মধ্যে যে সেপ্টা, এখানেও ডিফেক্ট থাকতে পারে, যদিও সেটা খুবই রেয়ার। তাহলে একটা সেপ্টাল ডিফেক্ট। তবে সেপ্টাল ডিফেক্ট বললে সাধারণত আমি আসলে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম বা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম এখানকার ডিফেক্টের কথাই বলি। সো সেপ্টাল ডিফেক্ট বললে আসলে মেজরিটি টাইম আমরা এএসডি বা ভিএসডি এগুলোকে আসলে বোঝাই, কমন সেন্স এগুলোর কথাই আসে এবং আমরা এগুলোর কথাই বলবো। তাহলে সেপ্টাল ডিফেক্ট একটা থাকে। আবার কিছু জায়গায় আমরা স্টেনোটিক ডিফেক্ট পাই। স্টেনোটিক ডিফেক্টের ব্যাপারটা কি? আমাদের হার্টের যদি আমরা আসলে স্ট্রাকচারটা দেখি,
হার্টে নর্মালি আসলে ফ্লো ইউনিডিরেকশনাল মুভমেন্ট ফলো করে। সেটা কি, প্রথমে সুপিরিয়র ভেনা কাভা আর ইনফিরিয়র ভেনা কাভা থেকে ব্লাডটা প্রথমে রাইট অ্যাট্রিয়ামে আসবে, সেখান থেকে সেটা আমরা দেখবো যে রাইট ভেন্ট্রিকলে যাবে, সেখান থেকে সেটা পালমোনারি ট্রাঙ্কের মাধ্যমে পালমোনারি আমাদের ইয়েতে চলে যাবে, ভাস্কুলাচারে ওখানে চলে যাবে, সেখানে অক্সিজেনেশন হবে পালমোনারি ভেইনের মাধ্যমে, সেটা আমরা দেখবো যে লেফট অ্যাট্রিয়ামে আসছে, সেখান থেকে যাবে লেফট ভেন্ট্রিকল, সেখান থেকে সিস্টেমিক সার্কুলেশন। এই যে ইউনিডিরেকশনাল মুভমেন্ট, এটাকে মেনটেন করার জন্য কিছু ভালভ আছে, যেমন এখানে একটা ট্রাইকাসপিড ভালভ, এখানে একটা পালমোনারি ভালভ, এখানে একটা মাইট্রাল ভালভ, এখানে একটা অ্যাওরটিক ভালভ। তাহলে এই ভালভগুলো আসলে ইউনিডিরেকশনাল মুভমেন্টটা মানে মেনটেন করার চেষ্টা করে। সো এই যে ইউনিডিরেকশনাল মেনটেন করবে, সো এখন দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় এই ভালভের এইখানে ডিফেক্ট থাকতে পারে, ভালভটা স্টেনস্ট হয়ে থাকতে পারে। সো স্টেনস্ট হয়ে থাকলে ভালভ প্রপারলি ওপেন হইতে পারে না। সো ভালভ যদি ওপেন হইতে না পারে, ব্লাড ওই ভালভের থ্রুতে যে ডিরেকশনে যাওয়ার কথা সেটা যাইতে তার একটু প্রবলেম হয়। সো এরকম কিছু স্টেনোটিক ডিফেক্ট আমরা পাইতে পারি, যেমন কনজেনিটাল অ্যাওরটিক স্টেনোসিস, কনজেনিটাল পালমোনারি স্টেনোসিস, এগুলো আসলে আমরা মাঝে মাঝেই আসলে দেখি। তাহলে এরকম কিছু স্টেনোটিক ডিফেক্ট থাকতে পারে। আর একটা হচ্ছে আউটফ্লো ট্র্যাক্ট অ্যানোমালিস। আউটফ্লো ট্র্যাক্ট অ্যানোমালিস কি? হার্টের আউটফ্লো ট্র্যাক্ট কারা? আমাদের হার্টে আসলে আমরা মোটা দাগে দুইটা আউটফ্লো ট্র্যাক্ট নিয়ে কথা বলি। একটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল থেকে যে অ্যাওর্টাটা তৈরি হচ্ছে, এটা একটা আউটফ্লো ট্র্যাক্ট। আর রাইট ভেন্ট্রিকল থেকে যে আমাদের একটা পালমোনারি ট্রাঙ্ক চলে যায়, যেটা আমাদের লাংসে ব্লাডকে নিয়ে যাবে, ডিঅক্সিজেনেটেড ব্লাডকে, সেটা আমাদের একটা আউটফ্লো ট্র্যাক্ট। তাহলে এটাকে আমরা বলি রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট, এটাকে বলতে পারি লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট। ঠিক আছে? তাহলে রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট এইটা কোথা থেকে আসলো? তাহলে রাইট ভেন্ট্রিকল থেকে আসলো, আলটিমেটলি পালমোনারি ট্রাঙ্ক তো এটাই। আবার লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট, এখান থেকে আলটিমেটলি ব্লাডটা আসলে অ্যাওটা দিয়ে সিস্টেমিক সার্কুলেশন চলে যাচ্ছে, তাই তো? এখানে কোনো একটা অ্যানোমালিজ আছে। অ্যানোমালিজটা কি? দুই রকম অ্যানোমালিজ আমরা সাধারণত আলোচনা করি। একটা হচ্ছে এই লেফট ভেন্ট্রিকুলার যে আউটফ্লো ট্র্যাক্ট, সেটা তো পুরোপুরিভাবে লেফট ভেন্ট্রিকুলার ওপেন হওয়ার কথা, কিন্তু প্যাথোলজিটা এমন হবে এটা ওপেন হচ্ছে দুইটা ভেন্ট্রিকুলার মাথায়। মানে কি, এটার ওপেনিং কিছু জায়গা লেফট ভেন্ট্রিকুলে, কিছু জায়গা রাইট ভেন্ট্রিকুলে। সেপ্টামের উপর এমনভাবে আছে যে এটার কিছু পোর্শন আমি দেখছি লেফট ভেন্ট্রিকুলে, কিছু পোর্শন দেখছি রাইট ভেন্ট্রিকুলে। সো এরকম একটা প্যাথোলজি থাকে, যেটাকে আমরা বলি, এই ঘটনাটাকে বলা হয় ওভার রাইডিং অফ দ্য অ্যাওর্টা। এটাকে কি বলা হয়? ওভার রাইডিং অফ অ্যাওর্টা। সাধারণত টেট্রালজি অফ ফ্যালটে এই ঘটনাটা ঘটে। আর একটা হচ্ছে ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট ভেসেল। ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট ভেসেল কি? এই যে আমি বললাম রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট, এটা থাকার কথা ছিল আমাদের রাইট ভেন্ট্রিকুলে, আর লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট এটা থাকার কথা লেফট ভেন্ট্রিকুলে, তাই তো? মানে কি, সহজ কথা হচ্ছে অ্যাওর্টা আর পালমোনারি ট্রাঙ্ক নির্দিষ্ট জায়গা আছে, কিন্তু ঘটনা হলো এরকম, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে এমন হতে পারে পালমোনারি ট্রাঙ্ক ওপেন হচ্ছে লেফট ভেন্ট্রিকুলে আর অ্যাওর্টা ওপেন হচ্ছে রাইট ভেন্ট্রিকুলে। তাহলে এই যে উল্টা ঘটনাটা যদি ঘটে, সেটাকে আমরা বলি যে ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট ভেসেলস। তাহলে এটা এক ধরনের আউটফ্লো ট্র্যাক্ট অ্যানোমালিস। তাহলে এই ধরনের আমরা অ্যানোমালিসগুলো আসলে পেতে পারি। তাহলে আমাদের কমন কী কী ধরনের কনজেনিটাল ম্যালফরমেশন আমরা আসলে পেয়ে থাকি? তাহলে সবচেয়ে কমন যেটা, সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বা ভিএসডি, এটা খুবই কমন। দেন আসবে এএসডির কথা বা অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। দেন আসবে পালমোনারি স্টেনোসিসের কথা, পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, ভেরি মাচ কমন। টেট্রালজি অফ ফ্যালট, এটাও খুবই কমন। এরপর আছে কোআর্কটেশন অফ দ্য অ্যাওর্টা। কোআর্কটেশন অফ অ্যাওর্টা, এটা অবশ্য খুব একটা কমন না, একটু কমন। একটা হচ্ছে আমাদের অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, একটা হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, যেটা আমরা পেতে পারি। অ্যাওর্টিক স্টেনোসিস, আচ্ছা অ্যাওর্টিক স্টেনোসিস নিয়ে একটা কথা বলি। অ্যাওর্টিক স্টেনোসিস সাধারণত আমরা দুই ধরনের পেশেন্টে পাই, একটা হচ্ছে যাদের বয়স খুবই বেশি, আর একটা হচ্ছে যাদের বয়স কম। এখন যাদের বয়স খুবই বেশি, সেখানে আসলে মোস্ট অফ দ্য টাইম ক্যালসিফাইড ডিজেনারেশন, সেখান থেকে অ্যাওর্টিক স্টেনোসিসটা হয় বয়স্ক পেশেন্ট। আর যাদের বয়স কম, সেখানে অ্যাওর্টিক স্টেনোসিস মোস্ট অফ দ্য টাইম আমরা আসলে যেটা দেখি, তার একটা কনজেনিটাল ডিফেক্ট থাকে, সেটার নাম হচ্ছে বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ।
সেটা হচ্ছে বাইকাসপিড অ্যাওরটিক ভালভ। সো বাইকাসপিড অ্যাওরটিক ভালভ যেখানে থাকে সেখানে অ্যাট্রিয়াল কি বলে অ্যাওরটিক স্টেনোসিস অথবা অ্যাওরটিক রিগার্ডিটেশন দুইটার যে কোনো একটা থাকতে পারে, অথবা দুইটাই একই সঙ্গে প্রেজেন্ট হইতে পারে। সো অ্যাওরটিক স্টেনোসিস আমরা যদি কনজেনিটাল ম্যালফরমেশনের জায়গা থেকে পাই, তার মানে এখানে ব্যাকগ্রাউন্ডে মোস্ট প্রবাবলি সেইখানে আমরা বাইকাসপিড অ্যাওরটিক ভালভই সেখানে আসলে খুঁজে পাবো, বাট এটাও আসলে আমরা কিছু পাই। আর এর বাইরে আছে ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট ভেসেলস, বা গ্রেট আর্টারিও বলা যেতে পারে, ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট আর্টারিজ। সো এটা আমাদের একটা কমন। আরও দু একটা নাম আসতে পারে, ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া বা অ্যানোমালাস পালমোনারি ভেনাস কানেকশন, এইগুলো আসতে পারে। বাট মোটা দাগে এইগুলো হচ্ছে আমাদের কিছু কমন কনজেনিটাল কার্ডিয়াক ম্যালফরমেশন। এখন এই যে যত কার্ডিয়াক ম্যালফরমেশন আছে, আমরা যদি আসলে এটার ইফেক্ট দেখি বা এইখানে এটার প্রেজেন্টেশনকে দেখি, এখানে আমরা একটা প্যাটার্ন খেয়াল করি। প্যাটার্নটা কীরকম? কিছু কিছু কার্ডিয়াক অ্যানোমালিস থাকে বা ম্যালফরমেশন থাকে যেখানে আসলে ব্লাডের একটা শান্টিং হয়, যেখানে একটা শান্ট ক্রিয়েট হয়। শান্ট বলতে কি, আমাদের হার্টের মধ্যে ব্লাড ফ্লোর একটা নর্মাল ডিরেকশন ছিল, ডিরেকশনটা কি এরকম একটা ডিরেকশন, ছিল, একটা নর্মাল ডিরেকশন ছিল। কিন্তু এর বাইরে যদি কোনো আলাদা এক্সট্রা কোনো ডিরেকশনাল ব্লাড ফ্লো হয়, সেটাইকেই আমি শান্ট বলবো। যেমন মনে করি এখানে পেশেন্ট একটা এএসডি আছে অথবা এখানে একটা ভিএসডি আছে, তখন কি হলো, ব্লাড লেফট সাইড থেকে রাইট সাইডে একটা এক্সট্রা একটা মুভমেন্ট হয়, লেফট সাইড থেকে রাইট সাইডে একটা এক্সট্রা মুভমেন্ট হয়। তাহলে এরকম দেখা যাচ্ছে, এরকম বেশ কিছু কন্ডিশন আছে যেখানে এই যে আমি প্রথমে যে একটা ডিরেকশন দেখালাম, এই ডিরেকশনের বাইরেও একটা এক্সট্রা ডিরেকশনাল ব্লাড ফ্লো আমি পাই। এই ঘটনাটা যখনই ঘটছে সেটাকে বলা হচ্ছে শান্ট। এখন এই শান্ট আমরা আসলে দুই রকম পেতে পারি। একটা হচ্ছে লেফট টু রাইট শান্ট, মানে হার্টের লেফট সাইড থেকে রাইট সাইডে ব্লাডের শান্টিং হচ্ছে। আর একটা হচ্ছে রাইট টু লেফট শান্ট, অর্থাৎ রাইট সাইড থেকে লেফট সাইডে ব্লাডের শান্টিং হচ্ছে। দুই রকমই হইতে পারে। তাহলে একটা হচ্ছে লেফট টু রাইট শান্ট, একটা হচ্ছে রাইট টু লেফট শান্ট। আর এর বাইরে কিছু জায়গায় আছে কোনো শান্তি হয় নাই, জাস্ট একটা অবস্ট্রাকটিভ লেশন আছে, সো আমরা আসলে যত রকম কনজেনিটাল ম্যালফরমেশনগুলো পাচ্ছি, সেটাকে তিনটা আলোচনার মধ্যেও নিয়ে আসি, যে কোথায় কোথায় লেফট টু রাইট শান্ট পাই, কোথায় কোথায় রাইট টু লেফট শান্ট পাই, আর কোথায় কোথায় অবস্ট্রাকটিভ লেশন হচ্ছে। তাহলে প্রথমে আসি লেফট টু রাইট শান্ট। লেফট টু রাইট শান্ট হওয়ার অর্থই হচ্ছে লেফট সাইডের অক্সিজেনেটেড ব্লাড রাইট সাইডে ডিঅক্সিজেনেটেড ব্লাডের সাথে মিক্সচার হচ্ছে, এবং সেটা লেফট সাইড থেকে রাইট সাইডে একটা শান্ট ফর্মেশন হচ্ছে। সো সাধারণত দেখা যাচ্ছে যে এই ধরনের কেস যখন হয়, সেখানে কি হচ্ছে, অক্সিজেনেটেড ব্লাডই ডিঅক্সিজেনেটেড ব্লাডের সাথে মিক্সিং হচ্ছে। সো এখানে আর যাই হোক কখনোই এখানে সায়ানোসিস হবে না। সো এই জন্য এটাকে বলা হয় অ্যাসায়ানোটিক হার্ট ডিজিজ। এটা হচ্ছে অ্যাসায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ। সো অ্যাসায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, বিকজ এখানে কোনোভাবেই সায়ানোসিস হওয়ার কোনো প্রবাবিলিটি নেই। সো লেফট টু রাইট শান্ট আমরা কোন কোন জায়গায় পাই? একটা হচ্ছে এএসডি বা অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, একটা হচ্ছে ভিএসডি বা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, একটা হচ্ছে আমাদের প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, আরেকটা কন্ডিশনের নামও বলা যায়, সেটা হচ্ছে প্যাটেন্ট ফোরামেন ওভালি, তাহলে এই চারটা কন্ডিশন হচ্ছে আমাদের অ্যাসায়ানোটিক হার্ট ডিজিজ বা অ্যাসায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, যেখানে আমরা আসলে লেফট টু রাইট শান্ট পাচ্ছি। এখন এর মধ্যে কথা আছে, ভিএসডি হচ্ছে সবচেয়ে কমন, দ্য কমনেস্ট ওয়ান। এর বাইরে হচ্ছে এএসডি হচ্ছে সেকেন্ড মোস্ট কমন। এএসডি তারপরে আমরা দুই রকম পাই, দুই রকম ডিফেক্ট, একটা হচ্ছে অস্টিয়াম প্রিমাম, একটা হচ্ছে অস্টিয়াম সেকুন্ডাম। এই অস্টিয়াম সেকুন্ডাম যেটা, এটাই আসলে কমনেস্ট। সত্যি কথা বলতে এএসডির মধ্যে অস্টিয়াম সেকুন্ডাম ডিফেক্ট হচ্ছে 85%, অস্টিয়াম প্রিমাম হচ্ছে 15%। সো এএসডির মধ্যে হিসাবে এটা, আর বাকি থাকে ভিএসডি, প্যাটার্ন ফোরামেন ওভালি আছে, প্যাটার্ন ডাক্টাস আর্টেরিওসাস আছে। সো প্যাটার্ন ডাক্টাস আর্টেরিওসাসের বেসিক ঘটনাটা হচ্ছে, আমরা যখন ফিটাল লাইফটা দেখি, যে ফিটাল লাইফ, এখন ফিটাল লাইফে সার্কুলেশনের ক্ষেত্রে আমাদের নর্মাল হিসাবটা আমরা কী দেখি? নর্মালি হচ্ছে ব্লাডের সার্কুলেশন কী ছিল, সুপিরিয়র ভেনা ক্যাভা আর ইনফেরিয়র ভেনা ক্যাভা থেকে রাইট অ্যাট্রিয়ামে আসবে, রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড রাইট ভেন্ট্রিকুলে যাবে, রাইট ভেন্ট্রিকুল থেকে ব্লাড
লাংসে যাবে অক্সিজেনেশনের জন্য, সেখান থেকে সে অক্সিজেনেটেড হয়ে লেফট অ্যাট্রিয়ামে আসবে, সেখান থেকে সে লেফট ভেন্ট্রিকুলে যাবে, হিসাবটা তো তাই ছিল, এবং এখান থেকে সে অ্যাওর্টা হয়ে সিস্টেমিক সার্কুলেশনে যাবে, হিসাবটা কিন্তু তাই। এখন থিঙ্ক অ্যাবাউট ইট, ইন্ট্রা ইউটেরিয়ান লাইফে বাচ্চার রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড লাংসে যে যাবে থ্রু পালমোনারি ট্রাঙ্ক, এখন বাচ্চার লাংসে গিয়ে তো অক্সিজেনেশনটা আসলে হবে না, কারণ বাচ্চার লাংসে তো অক্সিজেনেশন হওয়ার কোনো সিস্টেমই এই মুহূর্তে নেই, কারণ বাচ্চা তো আর শ্বাস নিচ্ছে না। সো এই মোমেন্টে আমাদের পালমোনারি সার্কুলেশন আসলে যে ঘটনাটা ঘটে, ব্লাড পালমোনারি ট্রাঙ্কে যেটা যায়, ব্লাড পালমোনারি ট্রাঙ্কে যেটা যায়, এইখানে আমরা আসলে কিছু চেঞ্জেস দেখি। ইন্ট্রাইউটেরিয়ান লাইফে আমরা দেখি যে পালমোনারি ট্রাঙ্ক থেকে ব্লাড সরাসরিভাবে আমরা এই অ্যাওর্টার সাথে কানেক্টেড হতে দেখি। সো ইন্ট্রাইউটেরিয়ান লাইফে যেটা হয়, রাইট অ্যাট্রিয়াম থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড রাইট ভেন্ট্রিকলে হয়ে রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ট্রাঙ্কে গিয়ে সে সরাসরি অ্যাওর্টার সাথে কানেক্টেড হয়, এবং অ্যাওর্টা থেকে সে ব্লাডটা সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়। সেখানে আসলে লাংসের অক্সিজেনেশন, তারপরে লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকলে ব্লাডটা আসলে পাসটা আর হয় না, এখানে একটা আলাদা একটা মানে বাইপাস রুট থাকে, এটাই হচ্ছে ডাক্টাস আর্টেরিওসাস, এটাই হলো ডাক্টাস আর্টেরিওসাস। আমি যদি আসলে হার্টের ছবি আঁকি, সো হার্টের ছবিতে যেটা দেখা যায় যে এইভাবে অ্যাওর্টাটা চলে যায়, এইভাবে অ্যাওর্টাটা চলে যায়, আর এর মাঝখান দিয়ে আমাদের আসলে যখন পালমোনারি ট্রাঙ্ক থেকে রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চ যেটা আসে, সো এইখানে একটা এরকম একটা ডাক্টাস আর্টেরিওসাস থাকে, যেখানে আসলে শান্টিংটা হয়। এখন এটা হচ্ছে ইন্ট্রা ইউটেরিয়ান লাইফের কথা বলতেছি। ইন্ট্রা ইউটেরিয়ান লাইফ যখন শেষ হয়ে গেল, বাচ্চা যখন জন্ম নিল, বাচ্চার জন্ম নেওয়ার সময় এইটা আস্তে আস্তে অবলিটারেটেড হয়ে যায় এবং এইটা তখন নর্মাল হয়ে যায়। কিন্তু কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে যেটা হতে পারে, এই ডাকটা অবলিটারেটেড না হয়ে এটা প্রেজেন্ট করে থাকে। এখন প্রশ্ন আসতে পারে, ইন্ট্রাইউটেরিয়ান লাইফে কী হচ্ছিল? পালমোনারি ট্রাঙ্ক থেকে ব্লাড অ্যাওর্টাতে আসতেছিল, তার মানে ইন্ট্রাইউটেরিয়ান লাইফে কিন্তু এই ঘটনা ঘটতেছিল। কিন্তু যখন আফটার লাইফ, এটা মানে আফটার লাইফ বলতে আফটার বার্থ, যখন এই ডাকটা ওপেন থাকে, হিসাব বদলে যায়। কেন হিসাব বদলে যায়? বিকজ লেফট ভেন্ট্রিকল যেই মোমেন্টে ফাংশন করা শুরু করে, লেফট ভেন্ট্রিকলের প্রেশার এত বেশি হয়, এই অ্যাওর্টাতেও ব্লাড প্রেশার খুব বেশি। তখন যেটা দেখা যায়, অ্যাওর্টাতে থাকা ব্লাড প্রেশার আর পালমোনারি ট্রাঙ্কের মধ্যে থাকা ব্লাড প্রেশার, এই দুইটার মধ্যে যদি গ্রেডিয়েন্ট করা হয়, তখন আমরা দেখি যে অ্যাওর্টার ব্লাড প্রেশারটা পালমোনারি ট্রাঙ্কের ব্লাড প্রেশার থেকে অনেক বেশি। সো প্যাটার্ন ডাক্টাস আর্টেরিওসাস যেটা হয়, অ্যাওর্টা থেকে ব্লাড এই তখন হচ্ছে পালমোনারি ট্রাঙ্কের মধ্যে চলে আসে। সো এই জন্য প্যাটার্ন ডাক্টাস আর্টেরিওসাসে আমরা আসলে আলটিমেটলি লেফট টু রাইট শান্তি হয়, যদিও ইন্ট্রাইউটেরিয়ান লাইফে ঘটনাটা অপোজিট ছিল, বাট দিস ইজ হোয়াট হ্যাপেনিং ইন প্যাটার্ন ডাক্টাস আর্টেরিওসাস। তাহলে এইখানেও আমরা তাহলে অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ পাই। আরেকটা হচ্ছে প্যাটার্ন ফোরামেন ওভালি। সো ফোরামেন ওভালি যেটা ক্লোজ হওয়ার কথা ছিল, এটা আসলে 2 বছরের মধ্যে নর্মালি ক্লোজ হয়, বাট কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় এটা আসলে প্রপারলি ক্লোজড হয় না, সো সেখানে প্যাটার্ন ফোরামেন ওভালি আমরা পেতে পারি। তাহলে এইগুলো হচ্ছে আমাদের অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ, যেখানে আমরা আসলে পেশেন্টের লেফট টু রাইট শান্ট পাই। তাহলে আর কী কী কন্ডিশন আছে যেখানে আমি রাইট টু লেফট শান্ট পাচ্ছি? সো রাইট টু লেফট শান্টের মধ্যে 1 নম্বরে আসবে টেট্রালজি অফ ফ্যালট। টেট্রালজি অফ ফ্যালট, টেট্রালজি অফ ফ্যালটের ক্ষেত্রে বেসিক প্রবলেম কি? এমব্রায়োলজিক্যাল ডিফেক্ট আসলে এখানে মেইন যেটা, সেটা হচ্ছে আমাদের যেই সেপ্টামের যে ইনফান্ডিবুলার যে পার্ট বা ইনফান্ডিবুলার সেপ্টাম, সো এখানে আসলে ডিফেক্ট। সেটা কি? এমব্রায়োলজিক্যালি আমরা দেখি ইনফান্ডিবুলার সেপ্টামের যে অ্যান্টেরো সুপিরিয়র যে পার্ট, সেটা ডিসপ্লেসড হয়ে যায়। তাহলে এটাকে আমরা তখন কী বলি? অ্যান্টেরিও সুপেরিয়র ডিসপ্লেসমেন্ট অফ ইনফান্ডিবুলার সেপ্টাম। তাহলে ইনফান্ডিবুলার সেপ্টামের একটা অ্যান্টেরো সুপিরিয়র ডিসপ্লেসমেন্ট হয়। যখনই ইনফান্ডিবুলার সেপ্টামের অ্যান্টেরো সুপিরিয়র ডিসপ্লেসমেন্ট হয়, সেইটার কনসিকুয়েন্সে আমরা কিছু ঘটনা দেখি। ঘটনা নাম্বার 1, সেইখানে একটা ভিএসডি থাকে। ঘটনা নাম্বার 2, রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন থাকে। আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন আছে। এখানে একটা কথা বলি, অনেকে এটাকে পালমোনারি স্টেনোসিস বলে চালায় দাও, এটা বইল না, কারণ পালমোনারি স্টেনোসিস এখানে খুব অল্প সংখ্যক কেসেই পাওয়া যায়। মোস্ট অফ দ্য টাইম আসলে ভালভের নিচে একটা অবস্ট্রাকশন থাকে, সো এটা আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন বললেই ভালো হয়। এটা
পালমোনারি ভালভের একটু নিচে আসলে অবস্ট্রাকশনটা তৈরি হয়। সো এটাকে সাব পালমোনিক স্টেনোসিসও অনেক জায়গায় বলা যাইতে পারে, কিন্তু এটাকে পালমোনারি স্টেনোসিস বলে চালাই দিও না, এটা এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডিং হয় না। সো ভিএসডি বলাটাই ভালো, রাইট আর্থ্রোট্র্যাক্ট অবস্ট্রাকশন এভাবে বলাটাই ভালো। আর একটা কি থাকে, ওভার রাইডিং অফ অ্যাওর্টা, আর একটা হচ্ছে ওভার রাইডিং অফ অ্যাওর্টা। তাহলে এই তিনটা হচ্ছে প্যাথোলজি। এখন ঘটনা হচ্ছে রাইট আউটফুট অবস্ট্রাকশনের কারণে এইটার কনসিকুয়েন্সে আরেকটা কমপ্লিকেশন অ্যারাইজ করে, সেটা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, যেটা আমাদের 4 নাম্বার ফাইন্ডিংস। সো আমাদের তাহলে টেট্রালজি অফ ফ্যালট আমি কী পাচ্ছি, একটা ভিএসডি পাচ্ছি, রাইট ভেন্ট্রিকুলার আউটফুট একটা অবস্ট্রাকশন পাচ্ছি, সেটার কনসিকুয়েন্সে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পাচ্ছি, আর এর বাইরে আমি একটা ওভার রাইডিং অফ দ্য অ্যাওর্টা আসলে হইতে দেখি। এই 4টা জিনিস আমি আসলে দেখি। সো এই 4টা জিনিস যখন আমি পাই, 4টাকে মিলে একত্রে আমরা আসলে বলছি দিস ইজ এ কেস অফ টেট্রালজি অফ ফ্যালট। তাহলে টেট্রালজি অফ ফ্যালটের আমরা আসলে ছবিটা কেমন হয়? সো ছবিটা অনেকটা এরকম, এখানে একটা ভিএসডি থাকে, আর অ্যাওর্টাটা অনেকটা এরকম, মানে অ্যাওর্টাটা রাইট ভেন্ট্রিকলের উপরে, লেফট ভেন্ট্রিকলের উপরে, দুইটার উপরেই আসলে আসে। আর এইখানে আমার একটা আউটফ্লো অবস্ট্রাকশন থাকে, যেখান থেকে আমার পালমোনারি ট্রাঙ্ক চলে আসছে, এবং আউটফ্লো অবস্ট্রাকশন থাকার কারণে রাইট ভেন্ট্রিকুলার ওয়ার্কলোড অনেক বেশি বেড়ে যায়। তো ওয়ার্কলোড অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে এখানে আমি আসলে যেটা দেখি যে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ডেভেলপ করে। তাহলে এখানে কি আছে, একদিকে আছে ভিএসডি, একদিকে আছে ওভার রাইডিং অফ দ্য অ্যাওর্টা, একদিকে আমাদের আছে রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন, সাধারণত ভালভের নিচের লেভেলে অবস্ট্রাকশনটা থাকে, আরেকটা হচ্ছে অবস্ট্রাকশনের কমপ্লিকেশন হিসেবে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আসলে থাকে। এখন নর্মালি আসলে এখানে যে পেশেন্ট টেট্রালজি অফ ফ্যালট নিয়ে আমাদের কাছে আসে, এই জায়গাটায় রাইট টু লেফট শান্ট আসলে কীভাবে হয়? সো নর্মালি আসলে যেটা হয়, এইখানে আমাদের লেফট ভেন্ট্রিকুলার প্রেশার তো যা আছে আছে, কিন্তু রাইট ভেন্ট্রিকুলার প্রেশারটা লেফট ভেন্ট্রিকুলার থেকে অনেক বেশি হয়ে যায়। সেটা কেন? রাইট ভেন্ট্রিকুলকে আসলে অনেক অবস্ট্রাকশন ফেস করে ব্লাডকে পালমোনারি ট্রাঙ্কে পাঠাইতে হয়। সো এই জন্য তাকে অতিরিক্ত পরিমাণ প্রেশার ক্রিয়েট করতে হয়। সো এখানে যে রাইট ভেন্ট্রিকুলার প্রেশারটা অনেক বেশি, এটার মূল রিজনই হচ্ছে আমাদের এই আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন। এই আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশনের কারণেই তাকে এক্সট্রা ওয়ার্কলোড ফেস করতে হয়ে এইদিকে তার রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়ে গেছে। সো আলটিমেটলি আসলে দেখা যাচ্ছে যে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, এবং এইখানে আসলে রাইট ভেন্ট্রিকুলার প্রেশার খুবই বেশি থাকে। সো যেহেতু এখানে রাইট ভেন্ট্রিকুলার প্রেশারটা লেফট ভেন্ট্রিকুলার থেকে বেশি ডেভেলপ করে যায়, সো এইখানে ব্লাড রাইট সাইড থেকে লেফট সাইডে একটা শান্টিং হয়। সো এখন কি হলো, ডিঅক্সিজেনেটেড ব্লাড রাইট সাইড থেকে লেফট সাইডে আসতেছে। ডিঅক্সিজেনেটেড ব্লাড যদি লেফট সাইডে আসে, ডিঅক্সিজেনেটেড ব্লাড সিস্টেমিক সার্কুলেশন হয়ে টিস্যুতে চলে যাবে। আবার এখানে ওভাররাইডিং অফ দ্য অ্যাওর্টাও আছে, যে অ্যাওর্টার একটা পোর্শন এমনি ডিঅক্সিজেনেটেড ব্লাড এমনি অ্যাওর্টা হয়ে চলে যেতে পারে। সো আলটিমেটলি যেটা হচ্ছে, আমার টিস্যু লেভেলে সিস্টেমিক সার্কুলেশনে ডিঅক্সিজেনেটেড ব্লাড যাচ্ছে। সো ওই জন্য এখানে আমি সায়ানোসিস পাই। সো এই জন্য একটা সায়ানোটিক হার্ট ডিজিজ, এই জন্য এটা একটা সায়ানোটিক হার্ট ডিজিজ। অথবা এখানে আমি আসলে রাইট টু লেফট শান্ট পাই। আরেকটা রাইট টু লেফট শান্টের বৈশিষ্ট্য কি, সেটা হচ্ছে ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট আর্টারি। তাহলে কি, পালমোনারি আর্টারিটা চলে আসছে লেফট ভেন্ট্রিকল থেকে, আর সিস্টেমিক আর্টারি চলে আসতেছে হলো আমার অ্যাওর্টা আসতেছে হলো রাইট ভেন্ট্রিকল থেকে। তার মানে রাইট ভেন্ট্রিকল থেকে যদি আমাদের সিস্টেমিক সার্কুলেশনে ব্লাড যায়, তাহলে কি হলো, ডিঅক্সিজেনেটেড ব্লাড শেপস অ্যাওর্টা দিয়ে সিস্টেমিক সার্কুলেশনে যাবে। আর যদি আমাদের পেশেন্টের এইখানে লেফট ভেন্ট্রিকল এখানে যদি আমাদের পালমোনারি যায়, সো এটা আসলে যখন আলটিমেটলি যে ঘটনা, যখন ট্রান্সপোজিশন দ্য গ্রেট ভেসেলস যখন হয়, সো আমাদের ভেন্ট্রিকলের আউটফ্লোটা পুরো রং আউটফ্লো হয়ে যায়। সো সিস্টেমিক সার্কুলেশনে আমি আসলে অক্সিজেনেটেড ব্লাড পাবো, আর আমার পালমোনারি সার্কুলেশনে আমি আসলে দেখবো যে অক্সিজেনেটেড ব্লাড যাচ্ছে। সো এইখানেও তো আসলে সেই রাইট টু লেফট শান্টি আমাদের হইলো, রাইট সাইডের ব্লাড লেফট সাইডে চলে গেল। এই যে রাইট ভেন্ট্রিকলে যে ব্লাডটা ডিঅক্সিজেনেটেড ব্লাড আসছিল, সেই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আমার অ্যাওর্টা দিয়ে চলে গেল। তাহলে এই যে রাইট সাইডের ব্লাড লেফট সাইডে চলে গেল, এটা আমাদের তাহলে এখান থেকে সায়ানোসিস হয়। সো এটা ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট আর্টারিজ, এই ঘটনাটা ঘটে। আর একটা আমরা লেসনের কথা আনতে পারি, সেটা হচ্ছে ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া। ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া। সো ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া, এটাও আসলে আমাদের এইখানে যদি থাকে, আমরা সেইখানে আসলে একটা রাইট টু লেফট শান্ট সেখানে আসলে আমরা পাইতে পারি।
কিন্তু সেটা শর্ত সাপেক্ষে। মূল ব্যাপারটা হচ্ছে এরকম, ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া হওয়ার অর্থ হচ্ছে ট্রাইকাসপিড ভালভ পুরোপুরিভাবে বন্ধ। সো থিঙ্ক অ্যাবাউট ইট, ট্রাইকাসপিড ভালভ পুরোপুরিভাবে বন্ধ। তাহলে আমাদের ভেইন থেকে সুপিরিয়র ভেনা কাভা ইনফিরিয়র ভেনা কাভাতে যে ব্লাডটা রাইট অ্যাট্রিয়ামে আসছিল, সে ব্লাড আসলে রাইট ভেন্ট্রিকুলে যাইতেই পারে না। সো আলটিমেটলি যেটা দেখা যায় যে রাইট ভেন্ট্রিকুলে আসলে সে ব্লাড যাইতেই পারতেছে না, ব্যাপারটা এরকম, কমপ্লিট অক্লুশন হয়ে গেছে। সো এমব্রায়োলজিক্যালি যদি আমরা আসলে দেখি, এমব্রায়োলজিক্যালি তখন আসলে দেখা যাচ্ছে যে আমাদের অ্যাট্রিওভেন্ট্রিকুল যে ক্যানাল, এই সাইডে আসলে খুবই আনইকুয়াল একটা ডিভিশন আসলে হয়। সো দেখা যাচ্ছে যে ওইখানে এমব্রায়োলজিক্যালভাবে মাইট্রাল যে ওপেনিং বা মাইট্রাল ভালভ নর্মালের থেকে অনেক বড় হয়ে থাকে। আবার রাইট ভেন্ট্রিকুল তো ব্লাডই পায় না, সো রাইট ভেন্ট্রিকুল সাইজে খুবই ছোট হয়ে থাকে। সো রাইট ভেন্ট্রিকুলার হাইপোপ্লাসিয়া এটা ডেভেলপ করে। সো তখন আসলে যেটা হয়, তাহলে ব্লাডকে তো আসলে সার্কুলেশনে যাইতে হবে। সো তখন যেটা হয়, রাইট অ্যাট্রিয়ামের আর লেফট অ্যাট্রিয়ামের এখানে একটা এএসডি ডেভেলপ করে। অনেক জায়গায় যেটা থাকে, একটা এএসডি থাকতে পারে বা একটা প্যাটার্ন ফোরামেন ওভালি থাকে। যত এমব্রায়োলজিক্যাল লাইফেই আমরা প্যাটার্ন ফোরামেন ওভালিটা থাকে। সো এখানে যেটা দেখা যাচ্ছে যে একটা এএসডি ডেভেলপ করে, অথবা প্যাটার্ন ফোরামেন ওভালি থেকে রাইট সাইডের ব্লাডটা লেফট সাইডে চলে আসে। সো এই ব্লাডটাই তখন এখান থেকে পাস করে সিস্টেমিক সার্কুলেশনে যাবে। সো এখানে কী হলো, ডিঅক্সিজেনেটেড ব্লাড লাংসে গিয়ে যে অক্সিজেনেটেড হবে, সেই মেকানিজমটাই তৈরি হয় নাই। সো ইন্ট্রাইউটেরাইন লাইফে এইভাবে কন্টিনিউ করতে থাকে। বাট যেই মোমেন্টে বাচ্চাটা জন্ম নিল, ওর জন্ম নেওয়ার পরেও আসলে যে ওর রাইট ভেন্ট্রিকল প্রপারলি ফাংশনাল স্টেজে খুব একটা যাইতে পারে না। সো এই শান্ট সেখানে মেনটেন হয়, যে রাইট অ্যাট্রিয়ামের ব্লাড আলটিমেটলি লেফট অ্যাট্রিয়াম হয়ে লেফট ভেন্ট্রিকুলার সার্কুলেশন এইভাবে চলে যায়। সো হোয়েন দিস হ্যাপেন্স, তাহলে কী হলো, আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাড সেটা সিস্টেমিক সার্কুলেশনেই চলে গেল। সো এইখান থেকে আমার সায়ানোসিস ডেভেলপ করে। বাট এইসব জায়গায় ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়ার বাচ্চা বাঁচে না, এরা মোস্টলি মারা যায়। বিকজ এইভাবে তো অক্সিজেনেশন যদি তার না হয়, তার জন্য বেঁচে থাকা খুবই ডিফিকাল্ট। সো যদি এটা আসলে আদারওয়াইজ যদি ট্রিটমেন্ট না হয় বা কারেকশন যদি না হয়, দ্য বেবি উইল ডাই, এর মর্টালিটি ইজ ভেরি হাই। তাহলে এগুলো হচ্ছে আমাদের রাইট টু লেফট শান্ট। তাহলে আমাদের রাইট টু লেফট শান্ট আমি কী পাচ্ছি, একটা পাচ্ছি টেট্রালজি অফ ফ্যালট, ট্রান্সপোজিশন অফ গ্রেট ভেসেলস বা গ্রেট আর্টারিস, আর একটা হচ্ছে ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া। এই তিনটা হচ্ছে আমাদের রাইট টু লেফট শান্ট, যেখানে আমি সায়ানোটিক হার্ট ডিজিজ পাই। মেডিসিনে কিন্তু স্যার এটাই প্রশ্ন করে, হোয়াট আর দ্য সায়ানোটিক কনজিটাল হার্ট ডিজিজ, হোয়াট আর দ্য সায়ানোটিক কনজিটাল হার্ট ডিজিজ, এভাবে জিজ্ঞাসা করে মেডিসিনে। আচ্ছা, আরেকটা হচ্ছে অবস্ট্রাকটিভ লেশন, একটা হচ্ছে অবস্ট্রাকটিভ লেশন। তাহলে আমাদের অবস্ট্রাকটিভ লেশন মানে কি? মানে হচ্ছে আমাদের ব্লাড সামনে যাইতে পারতেছে না, কোনো একটা জায়গায় একটা অবস্ট্রাকশন আছে। বেসিক কথা তো আসলে সেটাই। সো অবস্ট্রাকটিভ লেশনের সবার আগে যেটার নাম আসবে সেটা হচ্ছে অ্যাওর্টিক স্টেনোসিস। আমরা আসলে সবার আগে অ্যাওর্টিক স্টেনোসিসে ক্লিনিক্যালি আমরা আলোচনা করি। অ্যাওর্টিক অ্যাট্রেসিয়ার কথা আসতে পারে, ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়ার মতো অ্যাওর্টিক অ্যাট্রেসিয়া, যদিও অ্যাওর্টিক অ্যাট্রেসিয়াটা আমি বলবো যে আরও বেশি আনকমন। আর এর বাইরে পালমোনারি স্টেনোসিস বা পালমোনারি অ্যাট্রেসিয়া, এদের কথা আসবে। আর একটা হচ্ছে কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা, কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা। সো কোয়ার্কটেশন অফ দ্য অ্যাওর্টাতে মূল ঘটনা হচ্ছে হঠাৎ করে সাডেন অ্যাওর্টাটা ন্যারো হয়ে যায়। মনে করি যে এখান থেকে অ্যাওর্টাটা তৈরি হলো, হঠাৎ করে এইটুকু জায়গায় এরকম একটা ন্যারো হয়ে যাবে। সো এই যে হঠাৎ করে একটু জায়গায় ন্যারো হয়ে গেল, এটা হচ্ছে কোয়ার্কটেশন অফ দ্য অ্যাওর্টা, এই সাডেন ন্যারোয়িং। হ্যাঁ, অ্যাওর্টার লেভেলে এই জিনিসটা পাই। সো ন্যারোয়িং বা কনস্ট্রিকশন অফ দ্য অ্যাওর্টা। এখন এটা আমরা দেখা যাচ্ছে যে কোয়ার্কটেশন অফ দ্য অ্যাওর্টা, এটা কিছু জায়গায় আমরা পাই, এটা একটা কেস গেল। আর একটা হচ্ছে আমরা অ্যাওর্টিক স্টেনোসিস, যেটা বললাম যে আসলে বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ যদি কনজেনিটাল ডিফেক্ট হিসেবে থাকে, মেজরিটি অফ দ্য কেস আসলে একটা বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ আমরা এক্সপেক্ট করি। পালমোনারি স্টেনোসিসও থাকতে পারে, পালমোনারি অ্যাট্রেসিয়াও থাকতে পারে। সো এই হচ্ছে মোটা দাগে আমাদের অল্প কিছু আলোচনা। তাহলে কনজেনিটাল হার্ট ডিজিজের এখানে আমরা এই ধরনের ডিজিজগুলো পাইতে পারি। তাহলে কোনটা অবস্ট্রাকটিভ লেশন, কোনটা রাইট টু লেফট শান্ট, কোনটা লেফট টু রাইট শান্ট, সেটা আমাদের একটা ভালো একটা আইডিয়া তাহলে হয়ে গেল। সো এই ছিল আমাদের কনজেনিটাল হার্ট ডিজিজের আলোচনা। আসলে এখানে আমি যতটুকু জানি, প্যাথোলজিতে স্যাররা আসলে টেট্রালজি অফ ফ্যালট থেকে একটু প্রশ্ন করে, আর হচ্ছে জাস্ট বাকিগুলোর নামগুলো জানতে চাই। বাট আদারওয়াইজ এমনিতে যদি প্যাথোলজি পড়তে হয়, এএসডি, ভিএসডি, টফ, এগুলোই আমাদের সবচেয়ে বেশি লাগে। সো এই ছিল আমাদের মোটা দাগে আলোচনা। সবাই